ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ এই যে নেমে এসেছে। যদিও এগুলো আমরা কিন্তু খবরে টবরে পাই না, বাট এই যে ভিতর থেকে ওই লোকজন ভিডিও করে যেগুলা দুনিয়াতে প্রচার করছে, কি রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে তারা এখন ওই যে ইরান থেকে শরিয়া আইনের বিলোপ চায়। তারা বলতে চাচ্ছে যে আমরা ফেড আপ এবং ইরানে জগদ্দল পাথরের মতো এই যে শরিয়া শাসন চেপে বসে আছে, এটা এক ধরনের দাসত্ব ছাড়া আর কিছুই না, যেখানে মানুষের কোনো নাগরিক অধিকার নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, গণতান্ত্রিক অধিকার নাই। আমরা এই ধরনের একটা বদ্ধ পরিবেশ, যেটা নাকি বস্তুত একটা জেলখানা, আমরা এই ধরনের জেলখানায় থাকতে রাজি না। এটাই এখন এই যে ইরানে এই যে রাস্তায় তারা বিশাল প্রতিবাদ সমাবেশ শুরু করে দিয়েছে। বহির্বিশ্বে কিন্তু এই খবরগুলো তেমন একটা প্রচারিত হচ্ছে না, কারণ সেখানে সেন্সরশিপ তো মারাত্মক। ভিতরের খবর তো বাইরে প্রচার করা যাবে না। কিন্তু তাই বলে এই আধুনিক যুগে এসে এখন এই ইন্টারনেট, তারপরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই যুগে এই খবর তো ছাপা থাকবে না, এই খবর তো আস্তে আস্তে বের হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কি অদ্ভুত ব্যাপার, যেখানে বাংলাদেশ আমরা জানতাম যে একটা উদার নৈতিক একটা দেশ ছিল, যেখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা একসময় সত্যিকার অর্থে উদার মানুষ ছিল। তারা কিন্তু এত ধর্মান্ধ ছিল না। তো তারা যেখানে বাংলাদেশে একেবারে স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছায় তারা বাংলাদেশে এই ইসলামী শরিয়া শাসন কায়েম করতে চায়, সেখানে ইরানে তারা 1979 সালে তারা সেখানে ইসলামী শাসন কায়েম করেছিল এবং গত প্রায় 45 বছর ধরে সেই শাসনের অধীনে থেকে এখন তারা বলতে চাচ্ছে যে এনাফ ইজ এনাফ। এই শরিয়া শাসন বস্তুতে এক ধরনের দাসত্ব এবং শৃঙ্খলাবদ্ধ জীবন ছাড়া আর কিছু না। এবং এই হেতু তারা এখন এই দাসত্ব অর্থাৎ বন্দিদশা থেকে এখন মুক্তি চায়। এবং এটা শুরু হয়েছিল ওই যে বছর 2-3 আগে, যখন ওই যে এক নারী সে বলছিল যে আমি হিজাব মাথায় দেব না, এবং তাকে তখন পুলিশে ধরে নিয়ে অত্যাচার করে হত্যা করছিল। এরপরে হাজার হাজার নারী কিন্তু রাস্তায় নেমে আসে এবং তারা বলে যে এই হিজাব বা বোরখা বা এই যে পর্দা নামের যে প্রথা, এটা এক ধরনের বন্দিদশা ছাড়া আর কিছুই না। এটা হলো একজন মানুষ হিসাবে নারীকে অবমাননা করা এবং একজন নারীকে মানুষ হিসাবে স্বীকার না করা। বস্তুত তাদেরকে বস্তাবন্দি করে তাদেরকে ভোগ্য পণ্য ছাড়া অন্য কিছু না ভাবা। এখন ইরানের নারীরা তারা তো নিজেদেরকে এখন ভোগ্য পণ্য করতে রাজি না। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1979 সালের আগে এই ইরান, এটা ছিল অত্যন্ত উদারনৈতিক একটা দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে নারী এবং পুরুষ সবাই সমান অধিকার ভোগ করতো। এখন হঠাৎ কথা নাই বার্তা নেই, সেখানে যদিও অবশ্য গণতান্ত্রিক শাসন পুরোপুরি ছিল তা না। রেজা শাহ পাহলভীর অধীনে এই ইরান একটা অবশ্যই অত্যন্ত ধর্মনিরপেক্ষ উদার দেশ ছিল। সেখানে মানুষ স্বাধীনভাবে বাস করতে পারত এবং অবশ্যই সেখানে নারীদেরকে সমান সুযোগ দেওয়া হতো। নারী পুরুষ উভয়েই কিন্তু ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো, পাশাপাশি তারা কিন্তু কাজকাম করতো। অর্থাৎ নারী যে মানুষ, এই স্বীকারোক্তি সেখানে ছিল। এই স্বীকৃতি সেই 45 বছর আগেকার যে এই ইরান, সেখানে কিন্তু ছিল। কিন্তু সেটা তাদের পছন্দ হয় নাই। তখন কথা নেই বার্তা নাই, হঠাৎ করে তাদের মনে হলো যে রেজা শাহ পাহলভীকে তাড়াতে হবে, কারণ সে গণতান্ত্রিক না। তারা মনে করলো যে ওই ইরানে যদি তারা ওই ইসলামী শাসন কায়েম করে, তাহলে তাদের বোধ হয় যে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে। এবং এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখবেন যে বাংলাদেশেও যারা নাকি ইসলামী শাসন কায়েম চায় বা ইসলামিক শরিয়া শাসন কায়েম চায়, তারাও কিন্তু ওই একই কথা বলে। তারা বলে যে ইসলামী শাসনে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে, গণতান্ত্রিক অধিকার পাবে, এই ধরনের মিষ্টি মুখরোচক কথাবার্তা বলে। এই একই ঘটনা কিন্তু ওই 1979 সালে এই ইরানে ঘটছিল। সেখানে যদিও গণতন্ত্র ছিল না, রেজা শাহ পাহলভী সে তো রাজা বাদশার মতো শাসন করতো। তো ইরানের মানুষ মনে করলো যে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে ইরানে যদি একটা ইসলামী বিপ্লব করে এই রেজা শাহকে যদি ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া যায়,
তাহলে তারা বোধহয় গণতান্ত্রিক অধিকার পাবে, মানুষ হিসেবে বাস করার সুযোগ পাবে। এবং তখন যারা ইরানে ইসলামী বিপ্লব ঘটাতে চাচ্ছিল তারা কিন্তু এই সমস্ত কথাই বলতো, কিন্তু তারা কঠিনকালেও উপলব্ধি করতে পারে না, বিশেষ করে নারীরা, যে এই যে বিপ্লব, ইসলামী বিপ্লব, এটা ঘটার পর তারা যে আসলে মানুষ এইটাই অস্বীকার করা হবে এবং তাদেরকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে এবং তাদেরকে এক ভোগ্যপূর্ণ ছাড়া অন্য কিছু ভাবা হবে না। এবং যেটা কিন্তু শরিয়া আইনের বিধান, তাই না? শরিয়া আইনে আপনি নারীরা ঘর থেকে তো আপনি বের হতে পারবেন না, এবং বের হতে গেলে আপনাকে মাহারাম নিয়ে বের হতে হবে, তাই না? এবং আপাদ মস্তক আপনাকে পর্দা করে বের হতে হবে। ওই যে এখন বাংলাদেশে যে যারা নাকি ইসলামপন্থী দল, ওই যে আগামী ইলেকশনে তারা ক্ষমতায় যাবে, তারা তো এই স্বপ্নে বিভোর, তাই না? তারা কিন্তু এই সমস্ত মিষ্টি মুখরোচক কথাই বলে, হ্যাঁ নারীরা বাইরে কাজ করবে, অমুক করবে, সমুক করবে, এগুলো হলো জাস্ট মিষ্টি মুখরোচক কথা। ইসলাম অনুযায়ী বাইরে কাজই করতে পারবেন, এবং বেসিক্যালি নারীদের কাজ করার অধিকারই নাই, যেটা কিন্তু আমি বারবার আমার এই ভিডিওতে আমি কিন্তু একেবারে কোরআনের রেফারেন্স দিয়ে বলি যে সূরা নিসার 34 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, পুরুষরা, নারীরা হলো পুরুষের অধীন এবং পুরুষরা তাদের প্রভু। এই কারণে যে পুরুষরা তাদের আয়ু উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে থাকে, তার মানে ভরণ পোষণের দায়িত্ব কিন্তু পুরুষের, যেমন স্বামীর বা বাপের বা ভাইয়ের, এরকম। অতএব নারীদের তো ভরণ পোষণের দরকার নেই, অতএব এই হেতু তাদের কাজ কামের কোনো প্রয়োজন নেই। তাদের একমাত্র জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তার স্বামীর মনোরঞ্জন করা, তাই না? তাকে যৌনভাবে মনোরঞ্জন করবে, তার বাচ্চা কাচ্চা পয়দা হবে, তার কি করবে, লালন পালন করবে, তারপরে বাড়ি ঘরে রান্নাবান্না করবে, বাড়িঘর দেখাশোনা করে রাখবে, এটাই কিন্তু তাদের জীবন। বাংলাদেশের হুজুররা কিন্তু সবাই বলে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1979 সালের আগে এই ইরানে যে পরিস্থিতি ছিল, বাংলাদেশে কিছুকাল আগেও কিন্তু একই পরিস্থিতি ছিল এবং এখনও অনেকটা আছে, কারণ নারীরা তো বিভিন্ন সরকারি বেসরকারি অনেক চাকরি বাকরি করে না, কিন্তু তারা আবার ভিতর ভয়ঙ্কর মুমিনা, এবং তারা নিজেরা বাংলাদেশে শরিয়া শাসন চায়। তারা জানে না যে শরিয়া শাসন প্রবর্তন হওয়ার সাথে সাথে তাদেরকে ওই আফগানিস্তানের তালেবান যেমন কি করছে, নারীদেরকে পাশে লাথি দিয়ে ওই বাড়ি ঘরে ঢুকিয়ে ফেলছে। বাংলাদেশে হয়তো ডিরেক্টলি এটা করা যাবে না, করা হবে না, বাট আস্তে আস্তে এই কাজটা করা হবে। সেটা কীরকম জানেন? বর্তমানে যে সমস্ত নারীরা চাকরি টাকরি করে না, এদেরকে হয়তো ওই অব্যাহতি দিয়ে বাড়ি ফেরত পাঠানো হবে না, তবে অবশ্যই এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এরা নিজেরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে তারা ঘরে ঢুকে যাবে। জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু অলরেডি বলা হয়েছে যে নারীরা তাদের কর্মক্ষেত্রে মাত্র 5 ঘন্টা চাকরি করবে, আর বাকি যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার যে মজুরি এইটা নারীদেরকে দিয়ে দেওয়া হবে, এবং এটা মানে কর্তৃপক্ষ তাদেরকে দিতে বাধ্য না, দিবে না। এবং অনেকের কাছে মনে হতে পারে তাই নাকি, তাহলে তো নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কারণ নারীরা ঘরে কাজ করবে, তারা বাচ্চা লালন পালন করবে, আবার বাইরে 8 ঘন্টা কাজ করবে, এটা তো খুবই অমানবিক, এরকম মনে হচ্ছে না? ঘটনাটা কি আসলে তাই নাকি? আসলে এটা হলো নারীরা যাতে বাইরে কাজ করতে না পারে সেই ব্যবস্থাই করা, এবং তারই একটা হিন্টস। কীরকম? মনে করেন যে সরকারি অফিসে যারা 5 ঘন্টা কাজ করে, মানে 5 ঘন্টা যদি নারীরা কাজ করে, মনে করেন সরকারি অফিস ওটা হয়তো মেনটেন করে নিল, বেতন ভাতা তো সরকারি কোষাগার থেকে যাবে, তাই না? কিন্তু ওই মনে করেন যে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলা, গার্মেন্টস সহ অন্যান্য যে বেসরকারি নানা প্রতিষ্ঠান আছে, সেখানে ওই মালিকরা কি নারীদেরকে 5 ঘন্টা কাজ করানোর জন্য কি তারা রাখবে? সরকার যদি বাকি 3 ঘন্টা বেতন যদি নারীদেরকে দিয়েও দেয়, তাহলেও কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদেরকে চাকরিতে রাখবে না। তার কারণ হচ্ছে একজন কর্মীকে নিয়োগ করা হয় বস্তুত তার কাছ থেকে যতটা পারা যায় নিয়ম অনুযায়ী, যেটা নাকি বৈধ, সেই 8 ঘন্টা, ওই 8 ঘন্টার শ্রম তার দরকার, কারণ তার প্রতিষ্ঠানের জন্য ওই কাজটুকু দরকার। ওই 5 ঘন্টা কাজ করলে তার তো হবে না। যেমন গার্মেন্টস সেক্টরে নারীরা যদি বলে যে, বা এরকম যদি বলা হয় যে 5 ঘন্টা তারা কাজ করবে আর বাকি টাকা ওই গার্মেন্টস মালিকদেরকে দিয়ে দেওয়া হবে, ভাই তাহলে তার ব্যবসা চলবে না, কারণ ওখানে তো প্রোডাকশনের উপরে ভিত্তি করে ব্যবসা চলে, তাই না? এখানে এমন না যে সরকার তাকে 3 ঘন্টার বেতনের টাকা হয়তো দিয়ে দিল, না, তাহলে তো তার প্রতিষ্ঠানই তো ধ্বংস হয়ে যাবে, তার তো ব্যবসাই চলবে না, 2 দিন পরে তো তার প্রতিষ্ঠানটাই শেষ হয়ে যাবে, তাই না? তাহলে ঘটনাটা কি ঘটবে?
কোনো প্রতিষ্ঠানে বস্তুত নারীদেরকে রিক্রুটই করা হবে না, ক্লিয়ার। কোনো প্রতিষ্ঠানে নারীদেরকে রিক্রুটই করা হবে না, এবং একটা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু আস্তে আস্তে রিক্রুটিং কম করা হবে। হয়তো একবারে প্রথম দিকে হয়তো সেটা হবে না, বাট আস্তে আস্তে কিন্তু রেশিও কমতে 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 একটা পর্যায়ে একেবারে জিরোতে চলে আসবে। কারণ সরকারি অফিসেও তো যাদেরকে নিয়োগ করা হয় মাত্র 5 ঘন্টা কাজ করবে, এই জন্য তো কাউকে নিয়োগ করা হয় না, এবং তাতে তো কাজের হ্যাম্পার হবে, তাই না? এখানে তার মজুরি দিয়ে দেয়া এটা তো কোনো বিষয় না, বিষয়টা হলো তাকে দিয়ে কাজ করাতে হবে, কাজ করানোর জন্যই তো নিয়োগ করা হয়। অর্থাৎ জামাত ইসলাম কিন্তু অলরেডি তাদের আসল বিষয়টা কিন্তু বলে ফেলছে, একটু মানবিক ভাব দেখিয়ে বলছে, কিন্তু অন্তর্নিহিত উদ্দেশ্য যদি আপনার একটু কাণ্ডজ্ঞান থাকে, একটু কমন সেন্স থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কত 45 বছর শরিয়া শাসনে থেকে এখন শরিয়া শাসন কী এবং কাহাকে বলে এবং উহা কত প্রকার ও কী কী এবং এর অধীনে মানুষের যে কী পরিস্থিতি হয়, এইটা হাড়ে হাড়ে বুঝছে কারা? এই ইরানের জনগণ, ঠিক আছে? এবং এই রকম পরিস্থিতি হবে এইটা কিন্তু সৌদি আরব আগ থেকেই টের পেয়েছে। এই জন্যে মোহাম্মদ বিন সালমান আরও 10 বছর আগ থেকেই তাদের দেশে আস্তে আস্তে এই যে শরিয়া আইনের এই যে কড়াকড়ি বা শরিয়া আইনের বিধান যেগুলো সেখানে আগে প্রযোজ্য ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলছে এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা ভাবছে যে তেল তো চিরকাল থাকবে না, তেল বিক্রি করে মানুষকে কিছু সাবসিডি দিলাম, মানুষকে কিছু ওই তেলের টাকার ভাগ দিলাম, আর শরিয়া শাসন চালু করে বললাম যে এটাই সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং রীতি। এইটা বেশি দিন চলবে না। যখন তেল ফুরিয়ে যাবে, যখন তেল থেকে আর টাকা আসবে না, তখন এই লোকজনদেরকে আমি কিভাবে বসে রাখবো? তখন এরা তো খেপে যাবে, তখন তো রাজ পরিবারকে কী করবে? উচ্ছেদ করে দিবে, তাই না? দেশে অরাজকতা তৈরি হবে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কোরআন এবং হাদিস যদি আপনি পড়েন, তাহলে ওখানে একটা ইসলামী রাজ্যের মূল ইনকাম সোর্স কি জানেন? একটা ইসলামিক রাষ্ট্রের মূল ইনকাম সোর্স হলো, 1 নম্বর হল জাকাত, যেটা নাকি মুসলমানরা 2.5% দিবে, ঠিক আছে? আর 2 নম্বর হলো কি জানেন? 2 নম্বর হলো ওই যে অমুসলিমদের কাছে জিজিয়া, যেটা অবশ্য 2.5% না, যেটা যেমন ইচ্ছা খুশি, মনে করেন এটা 40% হতে পারে তার ইনকামের, বা 50% হতে পারে। এই ভারতীয় উপমহাদেশে যখন মুঘলরা শাসন করতো, তখন আওরঙ্গজেবের আমলে মনে হয়, অথবা শাহজাহানের আমলে, এরকম হিন্দুদের ওপর এরকম 40-50% এরকম জিজিয়া ধার্য করা হয়েছিল। তো তখন এই জিজিয়ার ধাক্কায় অনেকে কিন্তু ইসলাম গ্রহণ করছিল। এটা হলো ওই 1 নম্বর উপায়, অর্থাৎ জাকাত এবং জিজিয়া। আর 2 নম্বর কী উপায় জানেন? 2 নম্বর উপায়টা হলো একেবারে সোজাসুজি গনিমতের মাল, অর্থাৎ মুসলমানরা বিভিন্ন জায়গায় বিজয়ী হবে এবং সেখান থেকে যে ধন সম্পদ পাবে সেগুলো কালেকশন করলে সেগুলো হবে কি? গনিমতের মাল। এবং তার মধ্যে অবশ্যই সুন্দরী নারীও আছে। ইসলামে বৈধ ইনকামের রাস্তা কিন্তু এই 2টা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মুসলমানরা যদি যে 2.5% যদি মনে করেন তাদের ইনকামের যে যদি টাকা দেয়, তাহলে এতে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। ওই 1400 বছর আগে তখন তো আর অর্থনীতি আসলে আজকের মতো এত বৈচিত্র্যপূর্ণ ছিল না, আর মানুষের জীবনযাত্রার মান এত উন্নত ছিল না। তখন মনে করেন যে 2.5% জাকাত দিলে হয়তো সেই সময়কার শাসন চলতে পারতো, কিন্তু এখন সেটা কিন্তু সম্ভব না। এখন একটা মানুষকে, যেমন উন্নত দেশগুলোতে, সেখানে একজন মানুষের সমস্ত রকম সিকিউরিটি এনশিওর করার জন্যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম, যেমন কানাডাতে আমি দেখছি যে প্রায় 30%-এর মতো তাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, এবং ওই ইউরোপিয়ান দেশগুলোতে এমন অনেক আছে যে 40-45% ট্যাক্স দিতে হয়। এইটা যদি না দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা নাগরিকের সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এবার বুঝতে পারছেন যে ইসলাম অনুযায়ী যদি দেশ চলে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? সরকার ফেল করবে, কারণ তারা ট্যাক্স আদায় করবে কি করে? তারা ইসলামী শাসন কায়েম করবে, অথচ আবার ওই পশ্চিমা দেশে যেরকম ধরনের ট্যাক্স তারা ধার্য করে, যেমন এই যে 15% ভ্যাট, এইটা ওইটা সেটা, ভাই এইটা কিন্তু চালু করা যাবে না। এটা কিন্তু ইসলাম বিরোধী। বড় জোর 2.5% মানে জাকাত আপনি নিতে পারেন, কিন্তু এখানে আবার শুভঙ্করের ফাঁকি আছে।
আপনি ওই জামাত ইসলামের লোকজনদের সাথে আলাপ আলোচনা করবেন, তারা বলবে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি 2.5% যদি জাকাত দিত, অর্থাৎ ট্যাক্স দিত, তাহলে বাংলাদেশকে সোনায় মুড়ে দেয়া হতো। এই কথাগুলো বলে কিসের ভিত্তিতে জানেন? বর্তমানে বাংলাদেশে মনে করেন যে এই ইহুদি নাসারা কাফেরদের যে প্রণীত যে অর্থনীতি আছে না, ব্যাংকিং সিস্টেম আছে না, তার ফলেই তো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, উৎপাদন বা যা কিছু ইনকাম টাম হয়, তাই না? এর ভিত্তিতে বলে, অর্থাৎ এর ভিত্তিতে যদি এখন পাবলিক যদি ট্যাক্স দিত 2.5%, তাহলে হ্যাঁ বাংলাদেশে অনেক রাজস্ব আয় হতো। এটা কিন্তু সত্য কথা। কিন্তু আপনি যখন ইসলামী শাসন প্রবর্তন করবেন, তখন তো ভাই আপনি ইহুদি নাসারা কাফেরদের এই অর্থনৈতিক সিস্টেম, ব্যবসায়িক সিস্টেম, এগুলো তো আপনাকে মানে বাদ দিতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, তাই না? তখন আপনাকে ইসলামী সিস্টেমে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি চালাতে হবে। আর তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি পুরো কলাপস করবে, মানুষ লাখে লাখে চাকরি হারাবে, দেশের কোনো আয় উপার্জন থাকবে না, ক্লিয়ার। আর তখন কিন্তু মানুষের কাছ থেকে আর 2.5% ট্যাক্স দেওয়ার মতো লোক আর তেমন থাকবে না। বর্তমানে যদি 18 কোটি লোক হয়, তখন দেখা যাবে যে 10 লক্ষ লোকেরও সামর্থ্য থাকবে না, যারা নাকি আয় উপার্জন থেকে 2.5% মনে করেন যে জাকাত বা ট্যাক্স দিতে পারে। এই জিনিসটা কিন্তু জামাত ইসলাম বলবে না। তারা ইহুদি নাসারা কাফেরদের প্রণীত অর্থনৈতিক সিস্টেমের উপরে ভিত্তি করে বর্তমানে যে অর্থনৈতিক মেরুদণ্ড চালু আছে, এর উপর ভিত্তি করে কথা বলবে। কিন্তু তারা এইটা গোপন করবে যে ইসলামী শাসন চালু হলে এই অর্থনৈতিক সিস্টেম থাকবে না, এবং তখন অর্থনৈতিক সিস্টেম থাকবে ওই মরুভূমিতে উটদুম্বা চড়ানোর অর্থনীতি, অথবা বিভিন্ন অমুসলিমদের ওপরে আক্রমণ করে, দখল করে তাদের ধন সম্পদ কুক্ষিগত করার অর্থনীতি, অর্থাৎ গনিমতের মালের অর্থনীতি। আশা করি বুঝছেন। ধন্যবাদ।